কুহুর কলেজের আশপাশ দেখেই বিরক্তিতে চ উচ্চারণ করল। কলেজের পাশেই টং দোকানে মানুষ আড্ডা দিচ্ছে, তার পাশে একটা ছাউনি, সেখানে ছেলেরা ক্যারাম খেলছে। কুহু, তুই কি আদৌ ভালো করে পড়ছিস নাকি পড়াতে ফাঁকি দিস? হঠাৎ এমন প্রশ্নে কুহু তব্দা হয়ে গেল। সে রোহানের দিকে তাকালো। এই নিয়ে দ্বিতীয়বারের মতো কুহু তাকালো রোহানের চোখে। ধারালো সূচের মতো তার চোখগুলো। এই চোখের দিকে তাকাতে কুহুর কলিজাতে গিয়ে লাগে। ফের আবার চোখ নামিয়ে বলল, আমি কোনো ফাঁকি দেই না। A+ পেয়ে পাশ করেছিলাম। A+ পেয়েও কি তোর ভাগ্যে ভালো কোনো কলেজে জোটে নাই? এমন বাজে কলেজে চান্স পেলি? জুটেছে বাড়ির সামনে এইটা, তাই এইটাতে ভর্তি হয়েছি। আচ্ছা যা। এই শোন, তোর কলেজ কখন ছুটি হবে? 4টায়? কিন্তু আজ তো বাড়িতে অনুষ্ঠান, তাড়াতাড়ি ফিরবি না? না, আজ ক্লাসগুলো করতেই হবে, সামনে পরীক্ষা। আসছি আমি, বলে চলে যেতে নিলে রোহান কুহুর হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে তারপর পকেট থেকে ম্যানিব্যাগটা বের করে সেখান থেকে কিছু টাকা বের করে কুহুর হাতে ধরিয়ে দিল। আরে কি করছেন? লাগবে না তো টাকা? তো লাগবে কি লাগবে না আমি জিজ্ঞাইছি? আমার মন চাইছে আমি দিছি। এখন এইটা লাগানো না লাগানো তোর ব্যাপার। রোহানকে এই ভাষায় কথা বলতে দেখে কুহুর চোখ কপালে ওঠার মতো। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা। কুহু পিছনে ফিরে সামনের দিকে হাঁটা ধরল। কুহুর যাওয়ার পানে তাকিয়ে আছে রোহান। যতক্ষণ না চোখের অদৃশ্য হচ্ছে ততক্ষণ তাকিয়েছিল। কুহু অদৃশ্য হতেই রোহান বলে উঠল, তুই আড়াল হলে আমার অন্তর প্রতিনিয়ত দগ্ধ হয়। কুহুরানি, তোর কোনোদিনও মনে পড়বে না তোর আর আমাদের বিয়ের কথা? সমস্যা নেই, তুই ভুলে গেলেও আমি মনে করিয়ে দেব তোকে। তোর ফেলে আসা একটা অতীতের অংশ আমি। রোহান তার গাড়িতে উঠে বসে গাড়িটা স্টার্ট দিল। এক জায়গায় যেতে হবে তার। দুপুরের আগে শেষ করে তারপর বাড়ি যেতে হবে। আর মনে মনে ভাবছে, এই কলেজ নিরাপদ না কুহুর জন্য। এইখানে কোনো সেফটি নেই, যত সব বখাটে ভরা। রোহান এক সাইডে গাড়িটা থামিয়ে দিয়ে সোহেলকে মেজাজ দেখিয়ে বলল, কুহুর কলেজের আশেপাশে লোক লাগিয়ে রাখতে, যাতে কুহুর সব খবর নিতে পারে। মেসেজটা করে ফোনটা পাশের সিটে রেখে আবার গাড়ি স্টার্ট করলো। অচেনা একটা জায়গা, রোহানের গাড়িটা থামলো। রোহানের পিছনে আরও 2জন লোক এসেছে বাইকে করে। এলাকাটাতে ভালো করে নজর দিচ্ছে রোহান। খুব একটা সুবিধার না, মত্ত মাতালের আস্তানা। রোহান একটা ছবি নিয়ে আর সাথে রিভলভারটা সাথে নিয়ে গাড়ি থেকে নামলো। তবে রোহানের দক্ষ মনটা বলছে একটা দাঙ্গা হবে, তাই রোহানের সাথে আসা লোক দুটোকে আগে থেকেই সচেতন করে দিল। আর বলল, ওর সাথে প্রতিনিয়ত কানেক্ট থাকতে আর লোকেশনটা অন করে রাখতে, যাতে একে অপরের ডাল হয়ে থাকতে পারে। সামনে এক দোকান দেখে রোহান সেই দিকে গেল। তারপর একটা ছবি বের করে বলল, চেনেন? লোকটা একবার ছবির দিকে তো আর একবার রোহানের দিকে তাকিয়ে বলল, আপনার কি দরকার? আমার কি দরকার সেইটা জানা তোর কাজ না। তোকে যা জিজ্ঞাসা করছি তুই সেইটা বল। রোহান বুঝল লোকটি চেনে কিন্তু বলবে না। তাই সে পকেট থেকে কিছু টাকা বের করে সেই লোকটার হাতে দিয়ে বলল, এইবার বলে দে। ভালোই ভালোই বলে দিলে ভালো, নয়তো আমি মানুষটা বেশি সুবিধার না, তোর জন্য ক্ষতিকর হবে। রোহানের শান্ত কণ্ঠে হুমকির বার্তাটা শুনে বুঝে গেল লোকটা। বলল, সামনে একটা ক্লাব ঘর আছে, ওখানেই পাবেন। মদ খেয়ে হয়তো বেহুঁশ হয়ে পড়ে আছে। রোহান একটু ক্রুদ্ধ হেসে বলল, ভেরি গুড। তারপর তার সাথে 2জন লোকটিকে জানান দিয়ে সে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। কিন্তু ওর মন বলছে, আনাচে কানাচেতে ওত পেতে আছে বিপদ, যার আভাস সে পাচ্ছে। যত সামনের দিকে আগাচ্ছে তত ওর মনে হচ্ছে কেউ ওকে ফলো করছে। তাই সে তৎক্ষণাৎ পিছন ফিরে তাকিয়ে দেখল 3টা চ্যাংড়া পোলা। রোহান কোমরে হাত দিয়ে ওদের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তাকিয়ে জিজ্ঞেস করে, কি হইছে? কি হইছে তুই এসে কইবি? আমাগো বসেরে খুঁজতাছোস কেরে? ওদের কথার ধরন শুনে ওর হাসি পেল। রোহান ঠোঁট কামড়িয়ে খানিকটা হেসে বলল, তোদের বসকে নিয়ে যেতে এসেছি। কি করবি তোরা? আয় তো দেখি কত শক্তি পারস কিনা। এইটুকু ছেলেরা তাকে যুদ্ধের আহ্বান করছে, তার বেশ মনে লাগলো। সেও মাথা নেড়ে সম্মতি দিল। প্রথমে একটা ছেলে এগিয়ে এসে
হকি স্টিক দিয়ে মারতে নিলে সে সরে গিয়ে ওর হাতটা মোচড় দিয়ে ভেঙে দিল। হাড়টা মরমর শব্দ করে উঠল। ব্রুজোরা নাচিয়ে বাকি দুইজনকে জিজ্ঞেসে করলো, কিরে লাগবি আমার সাথে? তোদের হাড্ডি গুড্ডিও কিন্তু ভেঙে ফেলবো। কিরে আসবি নাকি? বাকি দুইজনের হাওয়া ফুস হয়ে গেল। মুখটা ভয়ে চুপসে গেল। ওরা আর ওইখানে দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। রোহানের হাসি পেল। রোহানের সাথে বাকি দুইজন এসে বলল, কি হয়েছে স্যার? কিছু না, হালকা পাতলা ঝামেলা। চলো সামনে যেই ক্লাব আছে সেই জায়গায় যেতে হবে। সেইখানে গেলে দেখা মিলবে তার। তিনজন মিলে ক্লাবে গেল। কত কম বয়সী ছেলেরা এই ক্লাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে। ওরা তিনজন ক্লাবের এদিকে সেদিকে দেখতে লাগলো। দূর থেকে একটা টেবিলের ওপর নজর পড়তেই রোহান বলল, ওই তো মাল খেয়ে টাল হয়ে গেছে, চলো তুলতে হবে বলে এগিয়ে গেল সেই টেবিলের কাছে। লোক দুইজন বলল, স্যার ওর তো আর হুঁশ নেই, কিভাবে নিয়ে যাব? যদি কেউ দেখে নেয় তাহলে তো ঝামেলা হবে। হবে না? রোহান তার কাঁধে ব্যাগটা খুলে একটা বোরকা বের করে দিয়ে বলল, এইটা পরিয়ে সুন্দর করে মুখটা ঢেকে দাও নিখাবের সাহায্যে, তাহলেই হলো। লোক দুটো রোহানের কথা মতো তাই করলো। তারপর খুব সচেতনের সাথে লোকটাকে নিয়ে বের হয়ে গাড়িতে উঠিয়ে বসে পড়লো। দ্রুত গন্তব্যস্থলে গাড়িটা নিয়ে বের হতে যেতেই হবে। রোহান গাড়ি স্টার্ট দিল, আর ওর সাথে দুটো লোক বাইকে করে যাচ্ছে। রোহান তার কাজগুলো শেষ করে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই দেখল রোহানের ফুপু বসে আছে সোফায়। রোহান দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল, কিন্তু সেইটা হয়তো রোহানের ফুপুর সহ্য হলো না। তাই সবচেয়ে বিপদ নিজের ঘাড়ে ডাকলো। রোহান যাচ্ছিল, ঠিক সেই সময় তার ফুপু বলে উঠল, তুই কি বেয়াদব হয়ে যাচ্ছিস? তুই তোর চাচিকে না খেয়ে থাকতে বলেছিস? বলেছি তো। চাচিকে তোমার শরীরে লাগছে কেন? নাকি চাচির আগের শাস্তি তুমি নিতে চাইছো? সমস্যা নেই, আমি দিয়ে দেব। কি নেবে নাকি চাচির ভাগের শাস্তি? তুই কিন্তু বড্ড বার বেড়েছিস। তোমরা কি? তোমাদের অন্যায় ক্রমশ প্রকাশ্য। তোমাদের ভদ্র মুখোশের আড়ালে কুৎসিত মুখটা সবার সামনে প্রকাশ পাবে। সত্যি কখনো চাপা থাকে না, সব সত্যিই প্রকাশ পাবে। তোমরা তিন ভাই বোন মিলে যেইটা করেছো সেইটা আরেকজন তো আছেই, মা নামের কলঙ্ক। মনে রেখো, তোমাদের রাতের আধারে নোংরা কুৎসিত খেলা শেষ হবে। তোমাদের এমন অবস্থা করব যাতে সমাজের প্রতিটা মানুষ তোমাদের দেখলে ঘৃণায় থুতু ফেলে তোমাদের মুখে। তোমরা নামেই মানুষ, কিন্তু কাজে কর্মে পুরো অমানুষ। জমিদারের বংশরা বুঝি অমানুষের তৈরি? হুম, সবাই না, তাহলে আমিও অমানুষ তৈরি হতাম। আমার রক্তের সাথে মায়ের পবিত্র রক্ত লেগে আছে, তাই আমি মানুষের পরিণত হয়েছি। সবার প্রতি হয়ে যাওয়া অবিচারের সুবিচার করব। শুধু আগে থেকে প্রিপারেশন নাও। মাই ডিয়ার শয়তানি ফুপিমণি, আসি, টাটা বলে চলে গেল উপরে। রোহানের কথাগুলো শুনে ওর ফুপু খুব চিন্তিত হয়ে পড়ল। কতটা জানে কি জানে। ভাবতে ভাবতে তিনি চলে গেলেন মেয়ের রুমে। দরজাটা একটু ফাঁক করে দেখল ঘুমিয়ে আছে। ফর্সা শরীরের ক্ষতগুলো লালচে রং ধারণ করেছে। তিনি সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আস্তে আস্তে মেয়ের বাড়ি থেকে লোক আসা শুরু করলো। ঘরোয়াভাবে বৌভাতটা হচ্ছে। বাড়ির মানুষগুলো ছাড়া আর কেউ না, সবাই একসাথে খেতে বসেছে। শ্রাবণী এই দিক সেই দিক তাকাচ্ছে বারবার। রোহান সেইটা লক্ষ্য করে বলল, ভাবিমা, তুমি কাকে খুঁজছো? তোমার বর তো তোমার পাশে। শ্রাবণী একটু হেসে বলল, কুহুকে খুঁজছি। ওর আস্তে আস্তে বিকেল হবে আমাকে বলেছে। সামনে নাকি পরীক্ষা, তাই সবগুলো ক্লাস করতেই হবে। শ্রাবণী ভাতের লোকমা মুখে দিতে দিতে বলল, ও। স্মৃতি বলল, কি আর করবে, আপুমণি তো আর প্রাইভেট পড়ে না, শুধু কোচিং করে আর লাইব্রেরি থেকে বই কালেকশন করে নোট করে সেইটা পড়ে। আমি দেখেছি একবার, হাত পুড়ে গিয়েছিল। সেই পোড়া হাতটা নিয়ে আপুমণি সারা রাত নোট করে তার পরের দিন সকালে কলেজে জমা দিয়ে এসেছিল বইটা। রোহান জানে না কেন এইটা, ওকে কেন বলে নাই এইটা। রোহান ক্ষিপ্ত নজরে তার ভাইয়ের দিকে তাকালো। তার ভাই শুধু একটা কেবল ক্লান্ত হাসি দিল। রৌনক আর শ্রাবণী নিয়ম রক্ষার্থে ওদের সাথে রওনা দিল। কুহুর মা আর সৎ বাবা চলে যাওয়ার সময় রোহানের দিকে একবার চোখাচোখি হলো। ওরা কিছু বলেনি বিধায় রোহানও কিছু বলেনি। রোহান মনে মনে বলল,
আপাত বিদায় হচ্ছে। এখন শুধু ফুপুর যাওয়ার পালা। কুহু হাতে বই নিয়ে ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছে। রাস্তার মোড়ে এসে রোহানকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থতমত খেয়ে গেল। কুহুকে দেখে রোহান বলল, এই সমস্যা কি? এত লেট করেছিস কেন? আর তুই পায়ে হেঁটে কেন বাসায় ফিরছিস? তোকে আমি টাকা দিয়ে এসেছি রিকশা দিয়ে চলে আসতি। এতগুলো প্রশ্ন একসাথে শুনে কুহু একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর একটা ফাঁকা ঢোক গিলে বলল, এই তো বাড়ির কাছেই কলেজ, তাই আর রিকশা নেইনি। তাছাড়া আজ প্রাইভেট পড়ানো ছিল, প্রাইভেট পড়াতে গেছিলাম। তোর প্রাইভেট কেন পড়াতে হবে? আমি তো আছিই, যখন যা লাগবে আমাকে বলবি, আমি দেব। কেন? আপনার টাকা কেন নেব? খুব সিম্পল, আমার টাকা মানে তোর টাকা। কুহু আর কিছু বলল না। এমনিতেও ওর কথা বলার এনার্জি নেই। রোহান এইটা সেটা বলছে আর কুহু চুপচাপ শুনছে। অবশেষে ওরা বাড়িতে এসে পৌঁছালো। বাড়িতে পৌঁছাতেই যেন কুহু হাঁফ ছেড়ে বাঁচল। কুহু ক্লান্ত পা নিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে তারপর পড়ার টেবিলে বসলো বই নিয়ে। অনেক পড়তে হবে, কিছু চ্যাপ্টার শেষ করা হয়নি। এখন সেইগুলো পড়ে শেষ করতে হবে। পড়া যখন অর্ধেক, তখন চারদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। কুহু বইটা বন্ধ করে চেয়ার হেলান দিয়ে বসতেই ঘুমিয়ে পড়ল। ল্যাপটপের স্ক্রিনে কুহুর ক্লান্তি মাখা ঘুমন্ত মুখটা দেখে একটা শ্বাস ফেলল রোহান। তারপর সে তার রুম থেকে বের হয়ে কুহুর রুমে এসে কুহুকে কোলে করে বিছানায় শুয়ে দিয়ে কম্বলটা টেনে দিল। একগুচ্ছ চুল এসে পড়ল কুহুর মুখে। রোহান খুব সুন্দর করে সেই চুলগুলোতে সরিয়ে দিয়ে কপালে গাঢ় চুমু দিল। তারপর চেয়ারটা টেনে বসে পড়ল কুহুর নিকটে। তারপর কুহুর হাতটা টেনে ধরে বুকের বাঁ পাশে রেখে বলল, জানিস কুহু, কাল আমাকে কাজের সূত্রে ইন্ডিয়াতে যেতে হবে। কিন্তু এই শত্রু পুরীতে তোকে রেখে যেতে ইচ্ছে করছে না। কিন্তু চিন্তা করিস না, তোকে আমি দূর থেকেই আগলে রাখবো। জানিস কুহু, তোর থেকে দূরে যাব কথাটা ভাবতেই আমার শ্বাসকষ্ট শুরু হয়। মনে হয় আমি কোনো অ্যাজমা আক্রান্ত রোগী, অক্সিজেনের অভাবে মারা যাব। মন তো বলছে থেকে যেতে, কিন্তু বাহিরটা তো বলছে তোকে যেতে হবে। তুই তোর দায়িত্ব নিয়ে অবহেলা করতে পারিস না। ঘুমা তুই, আমি আছি তো তোর পাশে। চিন্তা কিসের? আমি থাকতে তোর শরীরে একটা কাটা টোকাও পড়তে দেব না। আমার কুহুরানি, তোকে অনেক ভালোবাসি। জানি না কি আছে তোর মাঝে, তবে যত দেখি তোর ওই মুখ হারিয়ে যায় আমার সব দুঃখ। আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, যাকে সেই কৈশোরকাল থেকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে এসেছি, আজ তাকেই পেয়েছি। আমি খুব ভাগ্যবান রে কুহু, তোর জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করতে পারবো। তুই শুধুই একান্তই আমার, আমার মায়াবতী, আমার হৃদয় হরণী, আমার প্রিয়তমা স্ত্রী। তোকে অনেক ভালোবাসি রে। তোর নামে দলিল করে দিলাম নিজেকে, আর তোর সব কিছু আমি দলিল করে নিলাম আমার নামে। আজ 7টা দিন হলো রোহান বাড়িতে নেই। কুহুর খুব ভয় লাগতে শুরু করলো। রোহান বাড়িতে থাকলে কুহুর অবশ্য নিজেকে নিরাপদ ফিল করে, কিন্তু আজ 7টা দিন ধরে কুহু নিজেকে অনিরাপদ ফিল করছে। ওর মনে হচ্ছে ওর মনে হচ্ছে আশেপাশে ওর জন্য বিপদ ওত পেতে রয়েছে। ওর মনে হচ্ছে একদল হায়েনারা এসে বুঝি ওর ওপর আক্রান্ত করবে। এর কারণও আছে। অবশ্য রাজীব আর সজীব ওর দিকে বাজে দৃষ্টিতে তাকায়। দুই একবার শরীরে হাত দেওয়ারও চেষ্টা করেছে। রোহান কবে আসবে ইন্ডিয়া থেকে, এটা কেউ জানে না। কিন্তু কুহুর জানা নেই দূর থেকে ওর বিষণ্ণ মনটা দেখে একজনের হৃদয় পড়ছে। রোহান দ্রুত ফোনটা হাতে নিয়ে কল দিল স্মৃতিকে। অসময়ে তার ভাই কল করেছে, এইটা ভেবেই সে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। হ্যালো বলার আগে স্মৃতিকে বলল, কতবার বলছি না কুহুকে একা রাখবি না। কোন সাহসে কুহুকে একা রাখলি? আর গিয়ে জিজ্ঞাসা কর কুহুর মন খারাপ কেন। আজ রাতে আর তোকে এই রুমে থাকতে হবে না, কুহুর রুমে থাকবি। বুঝতে পেরেছিস? কথাটা বলে ফোনটা কেটে দিল। সারাদিন অনেক ধকল গেছে, এখন ফ্রেশ হওয়া দরকার। তাই রোহান আলমারিটা খুলে এক সেট কাপড়টা নিয়ে গেল ফ্রেশ হতে। রোহানের কথা মতো স্মৃতি কুহুর রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজাটা কড়া নাড়ল। কুহু ভীতি সন্ত্রস্ত কণ্ঠে বলল, কে? আপামনি, আমি স্মৃতি, দরজাটা খোলো। স্মৃতির কণ্ঠস্বর শুনে মনে মনে স্বস্তি পেল কুহু।
দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার কাছে। তারপর খট করে দরজাটা খুলে দিল। স্মৃতির রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। কুহু স্মৃতির মাথায় গাড্ডা মেরে বলল, এই মেয়ে, কাল যে তোমার স্কুল আছে ভুলে গেছো? পড়ালেখা কি চাঁদের দেশে তুইলা দিস? ঘুম আসছিল না, তাই এলাম। চলো না আমরা মুভি দেখি। এই মেয়ে, রাত 1টা বাজে, এখন কিসের মুভি? আসো ঘুমিয়ে পড়ি। কাল সকালে তোমার স্কুল আছে, আমার কলেজ। 3 দিন পর থেকে আমার পরীক্ষা। আসো ঘুমিয়ে পড়ি। বলেই দুজন বিছানায় শুয়ে পড়ল। রোহান ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ স্ক্রিনে দেখে কুহুরা ঘুমিয়ে পড়েছে। কিন্তু কুহুর হঠাৎ বিষণ্ণতা নিয়ে রোহানকে ভাবাচ্ছে। ওর তো মনে হচ্ছে ও ছুটে যাক কুহুর পানে, কিন্তু সেইটা তো আদৌ সম্ভব না। সে যে তার কর্তব্যর টানে ছুটে এসেছে ইন্ডিয়াতে। রোহান কোনো রকম ডিনারটা করে ঘুমিয়ে পড়ল। এখন আর সকালে কাজ করতে হয় না কুহুর। ঘুম থেকে উঠে পড়তে বসে। কুহু পড়ছিল, তখনও স্মৃতি কুহুর ঘরে গভীর ঘুমে আসন্ন। কুহু ঘড়িতে টাইমটা দেখে নিল, 8টা বাজে। কুহু স্মৃতিকে ডেকে তুলে বলল ফ্রেশ হয়ে নিতে। স্মৃতি আর মোড়া দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। কুহু পড়া টেবিল ছেড়ে উঠে ব্যাগটা গুছিয়ে নিল। তারপর একেবারে রেডি হয়ে নিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে নিচে নামলো। শ্রাবণী তখন রৌনককে ব্রেকফাস্ট দিচ্ছিল। কুহুকে দেখে শ্রাবণী বলল, কুহু, তুমি এখন নাস্তা করবে তো? আসো খেয়ে নাও। কুহু চেয়ার টেনে বসতেই রোহানের চাচি বলে উঠল, আসছে আমাদের মহারানী, ওকে আপ্যায়ন করো। শ্রাবণী যেহেতু নতুন, তাই তেমন কিছু বলল না, তবে কিছু কিছু কথার উত্তর দেয়। রোহান যাওয়ার আগে কুহুর দায়িত্ব যে ওর ওপর দিয়ে গিয়েছে। শ্রাবণী হেসে বলল, অবশ্যই, মহারানী তো। দেখেন না, দেখতে শুনতে মাশা আল্লাহ। আল্লাহ খুব যত্ন সহকারে ওকে বানিয়েছে। তা চাচি আম্মা, আপনি শুধু কুহুর দোষটাই ধরেন কেন? আপনার মেয়েটার দোষ ধরতে পারেন না? লেখাপড়া তো বিসর্জন দিয়েছে। সারাক্ষণ শুধু ফোন আর ফোন। কি যে আছে এত ফোনে? ওর সমবয়সী তো স্মৃতিও। কই, স্মৃতিকে তো এরকম কিছু দেখি না। কুহু না খেয়ে চলে যেতে নিলে শ্রাবণী কুহুকে টেনে বসিয়ে দিল। রৌনক তার প্লেট থেকে খাবারটা কুহুর মুখের সামনে তুলে ধরল। কুহু খাইয়ে দিচ্ছে। কুহুর চোখ থেকে টপ টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এর মাঝে স্মৃতি এসে কুহুর পাশে বসলো। কুহুর দিকে তাকিয়ে দেখল কুহুর চোখ দিয়ে পানি ঝরছে। স্মৃতি কুহুর চোখের পানি মুছে দিয়ে বলল, খাওয়ার সময় চোখের পানি ফেলতে নেই, আর সবার কথা ধরতে নেই, খাও। স্মৃতি তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, তা শাশি, আর কত কুটনামি করবেন? বয়স হচ্ছে তো, ধর্মকর্মে মন দিন। এক ঠ্যাং তো কবরে, তাও এত কুটনামি আসে কোথা থেকে? শ্রাবণীর হাসি পেল। শ্রাবণী মিট মিট করে হাসছে। রৌনক স্মৃতির চুল টেনে দিয়ে বলল, তুই একদম রোহানের মতো হয়েছিস। কুহুর খাওয়া শেষ করে উঠে নিল। রৌনক ওকে কিছু টাকা দিয়ে বলল, সামনে তো পরীক্ষা, জরুরি কিছু কিনে নিস, আর সাবধানে যাস। কুহু মাথা নাড়িয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজের জন্য। পরিত্যক্ত একটা ভাঙা বাড়িতে আটকে রাখা হয়েছে এক মাস বয়স্ক লোককে। হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। রোহান বন্ধ দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। লোকটির কাছে যায়। লোকটির বাঁধন খুলে দেয়। তখন লোকটির চোখে ভয় এবং দুঃখের মিশ্রণ ছিল। রোহান তাকে সাহায্য করে, কিন্তু সে মনে মনে জানে এখানে কেবলমাত্র একজন নিরীহ ব্যক্তি আটকে নেই। এই চক্রটি আসলে নারীদের পাচারের সাথে জড়িত, আর এই জায়গাটি তাদের কুৎসিত ব্যবসার একটি অংশ। লোকটি যখন একটু সুস্থ হয়, তখন রোহান দ্রুত জানতে চায়, তুমি কি জানো এখানে কিসের একটা অপরাধ চলছে? লোকটি কষ্টে বলল, তারা তারা নারী পাচার করছে। আমার ওপর চাপ দিয়ে এখানে আটকে রেখেছিল। যতক্ষণ না আমি তাদের ব্যবসার জন্য কাজ করি, তারা আমাকে ছেড়ে দেবে না। আর অনেক মেয়ে এখান থেকে চলে গেছে। রোহান এক পা এগিয়ে গেল। তার মুখে কঠোরতা বেড়ে গেল। তোমার কাছ থেকে আর কিছু জানতে হবে। লোকটি চুপ করে থাকলো কিছুক্ষণ। তারপর সে এক অস্বস্তিকর গলায় বলল, আমি জানি না, কিন্তু এক নারী এসেছে, আর সে খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা তাকে নিয়ে গেছে। রোহান বুঝতে পারল এই অপরাধীর চক্রের কাছে অনেক কিছু লুকানো হয়েছে। এখন সে শুধু একটি নিরীহ ব্যক্তি নয়, এই চক্রের শিকারদের জীবনও রক্ষা করতে হবে। সেই মহিলার বিষয়ে
তাকে তথ্য সংগ্রহ করতে হবে। কিন্তু এক্ষেত্রে তার দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। রোহান দ্রুত ফোনে কল করে তার সহকর্মীকে জানালো, এই জায়গায় নারী পাচারের বড় চক্র কাজ করছে। আমরা যত তাড়াতাড়ি ব্যবস্থা নেব, ততই আরও জীবন বিপদে পড়বে। লোকটির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোহান জানতো এই অপরাধীর চক্রের নেটওয়ার্ক আরও ব্যাপক। তাই সে সিদ্ধান্ত নেয় আরও গভীরভাবে তদন্ত করে এবং এই চক্রের শিকড় বের করতে হবে। তবে এটা সহজ হবে না, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রোহান মনে মনে ভাবল, এখন আমার সাথে লোক নেই, যদি এইখানে থাকি তাহলে বিপদে পড়তে পারি। তাই এখন আপাতত আমি চলে যাই, তারপর লোক নিয়ে আসব। সেই লোকটাকে নিয়ে সে চলে গেল। কলেজ ক্যাম্পাসে বসে আছে কুহু। ক্লাস করতে মন চাইছে না, তাই সে লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে বাসার দিকে রওনা দিল। আজকাল বাসায় ভালো লাগে না। রোহান ইন্ডিয়া চলে যাওয়ার পর থেকে ওই বাসাটা তার জন্য দোজখের পরিণত হয়েছে বলে মনে হয়। রোহানের ফুপু আর ওনার মেয়ে মুন চলে গেলেও রাজীব আর সজীব থেকে যায়। সুযোগ পেলেই কুহুর সাথে অসভ্যতামি করে, নোংরাভাবে হাসে। এইসব দেখে কুহুর গা ঘিন ঘিন করে ওঠে। আজ আর হেঁটে যেতে ভালো লাগছে না, তাই সে একটা অটো নিয়ে বাড়ির দিকে গেল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে বিছানার ওপর বইগুলো নিয়ে বসলো। কুহু একদিকে ভাবতে লাগলো, রোহান ইন্ডিয়া চলে যাওয়ার পর তার পৃথিবী যেন অন্ধকারে ঢেকে গেছে। কিছুতেই আগের মতো হাসতে পারে না। বাসায় এসে সে হালকা মেজাজে বইয়ের ভেতর চোখ রেখেছিল, কিন্তু মন অন্য কোথাও হারিয়ে গেছে। রাজীব আর সজীবের গা ঘিনঘিনে আচরণগুলো তার স্নায়ুতে চাপ তৈরি করছিল। কুহু দাঁড়িয়ে গিয়ে জানালা দিয়ে বাহিরে তাকালো। আকাশের গাঢ় নীল রং তাকে এক অদ্ভুত শান্তি দিয়েছিল। মনে হলো সেখানেই রোহান ভাইয়ের জন্য একটি জায়গা অপেক্ষা করছে, যেন সে ফিরে আসবে আর সব কিছু আগের মতো হয়ে যাবে। রোহান ভাই, আপনি কবে দেশে আসবেন? কুহু মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল। তার মনে ছিল শুধু একটাই প্রশ্ন, তখন কি আর কোনো কিছু বদলাবে? কুহুর চোখে এক টুকরো আশা সঞ্চারিত হয়েছিল, কিন্তু তার হৃদয়ে তীব্র শূন্যতা। সে জানতো রোহান ভাই ফিরে এলেও সব কিছু আগের মতো হবে না। তার সব স্মৃতি এখন সে দিনগুলোর মতো মধুর নয়, বরং সেই দিনগুলোর মতো ভারী। তার মন ভরা ক্লান্ত ছিল। তবে সে জানতো রোহান ভাই যখনই ফিরবে তাকে কিছু কথা বলার সুযোগ পাবে। সে আবার তাকালো আকাশের দিকে। ভেবে দেখলো হয়তো কিছুটা সময় লাগে, কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে একদিন। কুহু আবার বইয়ের পাতা উল্টাতে শুরু করলো, তবে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। রাজীব আর সজীবের কথা মনে পড়তেই তার ভেতরে এক ধরনের অসহ্য অনুভূতি উঠল। এই মুহূর্তে তার কাছে কোনো কিছুই ততটা গুরুত্বপূর্ণ ছিল না, যতটা প্রয়োজন ছিল নিজের শাশ্বত শান্তি ফিরে পাওয়া। তার মনে হয়ে রোহান ভাইয়ের ফিরে আসা শুধু তার একান্তই ইচ্ছা নয়, বরং তার একমাত্র আশ্রয়, তার একমাত্র পরিত্রাণ। আপনি ফিরলে সব কিছু ঠিক হয়ে যাবে, কুহু নিজের মনে বলল, যেন এক অদৃশ্য শক্তি তাকে আশ্বস্ত করতে চায়। এইদিকে রোহান এবং অগ্নি চৌধুরী একসাথে তদন্তে যোগ দেয়। তবে তারা জানতো যে চক্রের শিকড় খুঁজে বের করতে গেলে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। প্রথমে তারা সেই পুরনো ভাঙা বাড়িটি আবার পরিদর্শন করে, যেখানে আগের দিন রোহান কিছু তথ্য পেয়েছিল। অগ্নি খুবই সজাগ ও চিন্তাশীল ছিল। সে জানতো এক্সপ্লোর করার আগে যথেষ্ট প্রমাণ থাকা দরকার। বাড়ির প্রতিটি কোণ খুঁটিয়ে দেখার পর তারা কয়েকটি গোপন কাগজপত্র খুঁজে পায়, যেগুলো চক্রের গুরুত্বপূর্ণ লেনদেনের ইঙ্গিত দেয়। এখন তাদের পরবর্তী লক্ষ্য ছিল সেই তথ্যর ওপর ভিত্তি করে চক্রের আরও সদস্যদের খুঁজে বের করা এবং তাদের মধ্যে যে কেউ গোপনে এই কাজগুলো নিয়ন্ত্রণ করছে তাকে ধরা। রোহান, অগ্নি এবং তাদের টিম জানতো প্রতিটি পদক্ষেপ তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। তবে একসাথে তারা ধীর মনোভাবে এগোচ্ছিল এবং তাদের সম্পর্কেও কিছু অজানা দিক উন্মোচিত হতে লাগলো। তারা একটা হাবিলের ঠিকানা পেল। সেই মতো তারা সিদ্ধান্ত নিল তারা সেইখানে ঘাপটি মেরে থাকবে। যখন নারী পাচারের জন্য গাড়িতে উঠাবে তারা, তখন তাদের হাতে নাতে ধরবে। তাই তারা আপাতত
এইখান থেকে চলে গেল। চারিদিকে আঁধার নেমে এসে গেছে। একঝাঁক পাখিরা উড়ে যাচ্ছে তাদের গন্তব্যে। কুহুর দরজায় নক করার শব্দে কুহুর ঘুমটা ছুটে গেল। দুপুরে বইগুলো দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়ছিল, বুঝতে পারেনি। কুহু বিছানা থেকে নেমে অগোছালো চুলগুলো সুন্দর করে আধখোবা করে নিয়ে দরজাটা খুলল। খুলে দেখল শ্রাবণী দাঁড়িয়ে আছে। কুহু হেসে বলল, আরে ভাবিমা, তুমি এসেও, ভেতরে এসো। না গো, ভেতরে আসবো না, তুমি রেডি হও, সিনেমা হলে যাব, সিনেমা দেখব। ভাবিমা, বিশ্বাস করো শরীরটা ভালো নেই, আর 3 দিন পর পরীক্ষা, আমি একটু পড়তে বসবো। ও আচ্ছা, তাহলে আমি, স্মৃতি, রৌনক আর বাড়ির সবাই যাচ্ছি। কোনো প্রয়োজন হলে ফোন করো, আমরা চলে আসবো, বলে চলে গেল। কুহু দরজাটা বন্ধ করে দিল। নিস্তব্ধ যেন ঘিরে ধরেছে। কুহু এই সব মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে পড়তে মন দিল। রাত তখন 8টা বাজে। রাজীব আর সজীব তাড়াতাড়ি আসে। হঠাৎ বাড়ির কলিং বেল বাজতেই কিছুটা চমকে যায় কুহু, কিন্তু পরে আবার ভাবে হয়তো বা বাড়ির লোক এসেছে। পড়তে মন দেয়, কিন্তু ওর দরজাতে আচমকা নখ পড়াতে বেশ ঘাবড়ে যায়। তারপর ভাবলো হয়তোবা স্মৃতি এসেছে, ভেবে পড়াটা রেখে দরজাটা খুলে দিল। দরজাটা খুলে সামনে রাজীব আর সজীবকে দেখে বিচলিত হয়ে দরজাটা বন্ধ করতে নিলে, কিন্তু ওরা বাধা দেয়। ওদের শক্তির সাথে কুহু পেরে ওঠে না। রাজীব আর সজীব কুহুকে নোংরা চোখে দেখতে লাগলো। এই মুহূর্তে কুহুর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে এবং তার ভেতরে আতঙ্ক ও আত্মরক্ষার প্রতিবৃত্ত কাজ করতে থাকে। কুহু খুব দ্রুত চিন্তা করে এবং তার শরীরের প্রতিটি অঙ্গকে প্রস্তুত রাখে। তার মধ্যে এক ধরনের প্রতিবাদের রোদের শক্তি জেগে ওঠে, কারণ সে জানে এই মুহূর্তে তার জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুহু পিছিয়ে যেতে থাকে, কিন্তু রাজীব আর সজীব তাকে এক মুহূর্তের জন্যও ছাড়ে না। তারা ক্রমাগত কাছে আসতে থাকে। এক সময় কুহু ব্যাগ ফুটে চলে যায় এবং রাজীব তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। কুহুর শ্বাসকষ্ট হয়ে আসে, কিন্তু সে আতঙ্কিত না হয়ে দ্রুত নিজের শক্তি কাজে লাগানোর চেষ্টা করে। রাজীব যখন কুহুর ওপর ঝাঁপিয়ে পড়তে যায়, কুহু একটু চিন্তা না করে শক্তির সাথে সরে গিয়ে তার পিছনে থাকা একটি স্ট্যান্ডিং ল্যাম্প বা অন্য কোনো শক্ত বস্তু দিয়ে রাজীবকে আঘাত করে দেয়। কুহু কাপা গলায়, তুমি কিছু করতে পারবে না। এই মুহূর্তে কুহু যেন তার ভয় আর আতঙ্ক পিছনে ফেলে দিয়ে নিজের নিরাপত্তার জন্য লড়াই শুরু করে। তার ভেতরের শক্তি তাকে চালিত করছে, যেন সে কোনো পরিস্থিতিতে হার মানবে না। কুহুর এই সাহসিকতার পর রাজীব এবং সজীব কিছুটা চমকে যায়। তাদের জন্য কুহুর এই প্রত্যাঘাত এক ধাক্কা হয়ে আসে। কুহু যখন ল্যাম্পপোস্টটি নিয়ে রাজীব এবং সজীবের পায়ে আঘাত করে, তাদের কিছু সময়ের জন্য শারীরিকভাবে দুর্বল করে ফেলে। রাজীব এবং সজীব ব্যথায় চিৎকার করে ওঠে এবং কুহু সেই মুহূর্তেই কিছুটা সময় পায় পালানোর জন্য। সে কোনো সময় নষ্ট না করে দ্রুত স্মৃতির ঘরের দিকে দৌড়ায়। তার হাতের জোর টেনে দরজাটা বন্ধ করে লক করে দেয়। স্মৃতির ঘরের ভেতরে কুহু ধস্তাধস্তি করে পড়ে যাওয়ার উপক্রম হয়, কিন্তু তার কোনো ক্ষতি না হয়ে সে একরকম প্রলিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে। ভয়ে তার হাত পা কাঁপতে থাকে, হৃৎস্পন্দন দ্রুত হয়ে যায়। কুহু জানে যে এখন পরিস্থিতি একেবারে সংকটপূর্ণ। তার শরীরের অস্থিরতা বাড়ছে, তবে সে নিজেকে কিছুটা সান্ত্বনা দেয় যে এখন নিরাপদে রয়েছে। এদিকে তার হাত কেটে কিছু রক্ত ফ্লোরে পড়ে যায় এবং সে শ্বাস নিতে সমস্যা অনুভব করতে থাকে। রক্তের দাগ কুহুর দুর্বলতা আরও প্রমাণ, কিন্তু সে জানে যে তার এই পরিস্থিতি থেকে মুক্ত পেতে এখন মনোযোগ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কুহু ধীরে ধীরে রুমের এক কোণে বসে থাকে। পুরো শরীর কাঁপছে, কিন্তু তার মন ভেঙে যায় না। তার একমাত্র চিন্তা কিভাবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বের হওয়া যাবে। হঠাৎই রোহানের মনটা আনচান আনচান করতে থাকে কুহুকে এক নজর দেখার জন্য। কুহুকে দেখার জন্য ওর ঘরের গোপন ক্যামেরা লাগিয়েছিল। রোহান ল্যাপটপটা অন করতে কুহু কী করছে না করছে তার একটা একটা ফুটেজ দেখতে থাকে। হঠাৎই চোখ পড়ে 12 মিনিট আগের ঘটনা, যা দেখে রাগে কপালের রগগুলো ফুটে ওঠে। তারপর ফোন নিয়ে দ্রুত রৌনককে ফোন দিয়ে বলে শীঘ্রই বাড়ি যেতে।
এইদিকে রোহানের বের হতে হবে। রোহান আর অগ্নি বের হলো সেই নারী পাচারকারীদের ধরতে। বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে পড়ে নিয়েন।